প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রশ্ন সেট 13, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 12টি সেট দিয়েছি শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে। আজকে আমরা দেখব 3 মার্কের প্রশ্ন সমাধান। 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল 3 মার্কের প্রশ্ন সমাধানের আলোকে আজকে দেখব 36 মার্কের 12টি 3 মার্কের প্রশ্ন, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। আর এটা 2024 সালে আসা 4 দাগ নম্বরের মোট 12টি 3 মার্কের প্রশ্ন। হ্যাঁ, যেটা তোমাদের পরবর্তী 2026 সনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ভৌতবিজ্ঞান 2024 সালের 3 মার্কের কোশ্চেন, যেটা প্রতিটি বোর্ড পরীক্ষায় আমি ইতিপূর্বে বলেছি 12টি 3 মার্কের প্রশ্ন আসে। হ্যাঁ, ভিডিওটিতে 12 গুণ 3 অর্থাৎ 36 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আমরা 2024 সালে 4 দাগ নম্বরে যে প্রশ্নটা সেটা দেখি। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, যেমন 4-এর 1, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল এবং গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। 4-এর 1 নম্বর। আমরা উত্তরটা যদি দেখি এরকম করে 4-এর 2, 4-এর 3, আমি প্রশ্নগুলো একসাথে দেখিয়ে আসি। এখানে টোটাল প্রশ্ন আছে 12 নম্বর অথবা সহ, ঠিক আছে। তাহলে আমি চলে যাব 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নর একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। তাহলে ঘরের এক কোণে ধূপ জ্বাললে কিছুক্ষণের মধ্যে ধূপের গন্ধ গোটা ঘরে ছড়িয়ে পড়ে। গ্যাসের অণুগুলো গতিশীল থাকার জন্যই এরকম ঘটনা ঘটে। সাধারণত গ্যাসের অণুর ব্যাপন ধর্মের জন্য এটি ঘটে। এরপরে দ্বিতীয় অপশনের যে গ্যাসের গতিতত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য হচ্ছে গ্যাসের অণুগুলো, হ্যাঁ, বিন্দু ভরের কণা হিসেবে ধরা হয় এবং গ্যাসীয় অণুগুলোর নিজস্ব মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় খুবই নগণ্য ধরা হয়। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এতটুকু লিখলেই তোমরা 3-এ 3 পেয়ে যাবে। এরপরে এটারেই 4-এর 2, যেটা 4-এর 2 যদি আমরা প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, 21 গ্রাম লোহিত তপ্ত, এটা একটা অঙ্ক। হ্যাঁ, আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যায়? এসটিপিতে হাইড্রোজেনের আয়তন কত হবে? যেখানে আয়রনের আণবিক ভর যেটা দেওয়া আছে 56। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই দেখব বিক্রিয়া। আয়রন প্লাস জল, এর সাথে 3টা আয়রন এবং 4 অণু জল নিয়ে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড এবং 4টা হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে 168 গ্রাম লোহিত তপ্ত আয়রনের, হ্যাঁ, 180 আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যায় 8 গ্রাম। আমরা যদি দেখি এখানে 3 গুণ 56, হ্যাঁ, তাইলে 168 গ্রাম হবে, ঠিক আছে। 3 গুণ 56, কারণ আয়রনের 56 বলে দিয়েছে কিন্তু 3 অণু, এই কারণে 3 গুণ 56 168 গ্রাম। আর জল H2 ও হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন পাওয়া যায়, দেখো এই যে হাইড্রোজেন, তাহলে 4 ইন্টু 2, তাহলে 8 গ্রাম। তাহলে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যায়। আমরা যদি ঐকিক নিয়ম করি তাহলে 1 গ্রামের জন্য 168 নিচে যাবে আর 21 গ্রাম উপরে চলে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এটা দ্বারা ভাগ করলে 8 হয়, তারপরে 8 1 8, অর্থাৎ 1 গ্রাম। আমরা জানি 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, সুতরাং 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন, হ্যাঁ, 22.4 ভাগ 2 অর্থাৎ 11.2 লিটার। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, এই 4-এর 2-এরই অথবা, অর্থাৎ 4-এর 2 নম্বরে প্রতিবারেই কিন্তু অঙ্ক আসে এবং সরাসরি যে প্রশ্নটি সেটিও অঙ্ক অথবা প্রশ্ন অঙ্ক থাকে। অক্সিজেনের উপস্থিতি সালফার ডাইঅক্সাইডের জারণের ফলে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হলো। 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন? এখানে সালফারের ভর 32 গ্রাম এবং অক্সিজেনের ভর 16 গ্রাম দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি দেখি বিক্রিয়াটা আগে দেখি, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু এখানে সালফার ডাইঅক্সাইড 2 অণু আর অক্সিজেন 1 অণু। তাহলে আমরা সালফারের হিসাব যদি করি 2 গুণ সালফার ডাইঅক্সাইড যেটা, তারপরে সালফারের 32, হ্যাঁ, যোগ 16 2 32, মানে অক্সিজেন দুটোই কারণে 32। তা 32 32 64, হ্যাঁ, 32 32 64 আর কত গুণ 2, 128 গ্রাম। এখানে 128 গ্রাম হয়, ঠিক আছে। আর তোমার
সালফার ট্রাইঅক্সাইড যদি বলি তাহলে 3 × 16 = 48 আর তোমার 70 × 2 অর্থাৎ 48 আর 32 মানে 60। হ্যাঁ, তাহলে 160 গ্রাম, অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইডের ভর হচ্ছে 160। তোমরা যদি ক্যালকুলেশন করো এভাবে 2 গুণ সালফারের 32 যোগ 48, ঠিক আছে, 3 × 16 = 48, এরকম করে ক্যালকুলেশন করলে তোমরা অনায়াসে পেয়ে যাবে 160 গ্রাম। তো 160 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে 128 গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন। সুতরাং 1 গ্রামের জন্য উপরে 128, নিচে আসবে 160, সুতরাং 40 গ্রামের জন্য ঐকিক নিয়মের। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি কাটাকাটি করি 0 0 4 4 16, তারপর 4 দ্বারা 128কে ভাগ করলে 4 8 32 128, অর্থাৎ 40 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন 40 গ্রাম। এরপর আমরা চলে যাব 4-এর 3 নম্বর, তাপ পরিবাহী তাঙ্কের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? আমি প্রথম অপশনের উত্তরটা দেই। একক ভেদ এবং একক প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে তলের সঙ্গে লম্বভাবে একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। আর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতের একক হচ্ছে তোমার কিলো/কিলোওয়াট। কিলোওয়াট। তাই তোমাদের কিন্তু এই ভৌত বিজ্ঞানে 100-তে 100 নম্বর পাওয়া যায় যদি ঠিকঠাকভাবে তোমরা প্রস্তুতি নাও। হ্যাঁ, এরপরে অথবা প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তন যে আয়তন বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। যদি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যথাক্রমে V0 এবং VT হয়, তাহলে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে গামা পি সমান VT মাইনাস V0, V0 ইন্টু টি। গামা পি এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান, সুতরাং VT মাইনাস V0 সমান V0 গামা পি টি। ভিটি ইকুয়াল হবে V0 প্লাস V0 গামা পি টি। দ্যাট মিন্স ভিটি হচ্ছে, এটা কমন নেব আমরা, V0 1 প্লাস গামা পিটি। 1 নম্বর, চার্লসের সূত্র হলো অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতা ওই গ্যাসের আয়তন 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ বিটি সমান V0 প্লাস 1 V0 ইন্টু 1 প্লাস T/273। 1 এবং 2 নং সমীকরণ তুলনা করলে পাওয়া যায় গামা পি হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, আপেক্ষিক প্রতিসারাঙ্ক পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। কোন মাধ্যমে আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়, এটা আলো থেকে নেওয়া প্রশ্নটি, ঠিক আছে। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলে। হ্যাঁ, বায়ু বা শূন্য মাধ্যম ব্যতীত যে কোনো মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে ওই মাধ্যমটির আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলে। আপেক্ষিক প্রতিসারাঙ্কের মান পারিপার্শ্বিকের মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের উষ্ণতা এবং আপাতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। এরপরে আমরা 4-এর অথবা প্রশ্ন দেখো যে একটি একবর্ণী আলোক রশ্মি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতি কোণ হবে ন্যূনতম। তাহলে সমবাহু প্রিজমের এবিসি প্রতিসারক তলে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, PQ আলোক রশ্মি আপাতিত হলো, অর্থাৎ এই যে PQ আলোক রশ্মি এখান থেকে এই যে এটা PQ আলোক রশ্মি আপাতিত হয় প্রতিসরণের পরে প্রিজমের মধ্যে দিয়ে QS পথে, অর্থাৎ এখানে আপাতিত হয়ে এটা প্রতিসরণ হয় QS পথে প্রতিসরণ হয় AC প্রতিসারক তলের উপর S বিন্দুতে আপাতিত হয় SD পথে প্রতিসারিত বায়ু মাধ্যমে নির্গত হয় যে SD পথে, অর্থাৎ এর চলার পথটা হচ্ছে এখান থেকে এভাবে চলে যাবে, ঠিক আছে। এবি প্রতিসারক তলের উপর কিউ বিন্দুতে অঙ্কিত অবিলম্ব NQNO, এই যে NO, আর এসি প্রতিসারক তলে উপর এস বিন্দুতে অঙ্কিত অবিলম্ব N1O। তাহলে কিউ বিন্দুতে আপাতন কোণ PQN কোণ সমান I1 এবং প্রতিসারণ কোণ OQS সমান R1। এটা I1 আর এটা R1, এটা R1। তারপরে এস বিন্দুতে আপাতন কোণ OSQ সমান R2, প্রতিসরণ কোণ TSN1 সমান I2। আপাতিত রশ্মির প্রাথমিক অভিমুখ PQRX, নির্গত রশ্মি অভিমুখ RST। সুতরাং আলোক রশ্মির চ্যুতি হয় XRT মাইনাস
ইকুয়াল এস, এস সমান এক্স আর টি মাইনাস আর কিউ এস প্লাস আর এস কিউ, দ্যাট এস ইকুয়াল আর কিউ ও মাইনাস এস কিউ ও প্লাস আর এস ও কোণ কিউ এস ও কোণ, অর্থাৎ মানগুলি বসিয়ে দিলে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। এখন এস সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। সুতরাং ও কিউ ত্রিভুজ থেকে পাই আর ওয়ান প্লাস আর টু প্লাস ও কিউ সমান 180, চতুর্ভুজের এ কিউ থেকে পাই এ কিউ সমান এস মানে 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস ও কোণ সমান 180। দুই ও তুলনা করলে এ সমান আর ওয়ান প্লাস আর টু, এক থেকে পাই ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, অর্থাৎ এই ডেলটাই এখানে এস, শ্রুতিকোণ হচ্ছে ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। এর পরের প্রশ্ন, হ্যাঁ, আলোক বিচ্ছুরণের সংজ্ঞা দাও, প্রিজমের সাহায্যে কীভাবে একবর্ণী যৌগিক আলো হ্যাঁ শনাক্ত করবে। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী নিউটন প্রথম পরীক্ষা করে দেখার যে সূর্যের সাদা আলো রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে 7টি বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়ে পড়ে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। একবর্ণী আলোক রশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে কোনো বিচ্ছুরণ হবে না। যৌগিক আলোক রশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করে বিচ্ছুরণ ঘটবে এবং ওই রশ্মিটি বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হবে। এরপরের প্রশ্ন তোমার 4-6, দুটি পরিবাহের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 9 ওহম এবং 2 ওহম, পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। তাহলে এখানে ধরি রোধ দুটি যথাক্রমে আর ওয়ান আর টু, তাহলে যখন শ্রেণী সমবায়ে যুক্ত তখন আর ওয়ান প্লাস আর টু, আমরা জানি শ্রেণী সমবায়ে সবগুলি যোগ করতে হয়, আর ওয়ান প্লাস আর টু সমান 9, আর সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন 1/r1 প্লাস 1/r2 সমান হাফ। তাহলে আর টু প্লাস আর ওয়ান ক্যালকুলেশন করলে দেখা গেছে আর ওয়ান আর টু হবে 18, কারণ আর ওয়ান প্লাস আর টু তো 9, বজ্রগুণ করে বসিয়ে তারপরে দেখা গেছে আর ওয়ান সমান 9 মাইনাস আর ওয়ান ইকুয়াল 18, গুণ করলাম, তারপরে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে কত হয় আর ওয়ান মাইনাস 6 আর ওয়ান মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ আর ওয়ান সমান 6 এবং আর ওয়ান সমান 3। অতএব রোধ দুটি যথাক্রমে 3 ওহম এবং 6 ওহম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে অথবা প্রশ্ন, অর্থাৎ 4-6 কিন্তু দুটোই মানে তোমার তড়িৎ থেকে দিয়েছে এবং দুটোই অঙ্ক দিয়েছে। নিম্নলিখিত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে চিত্রে দেওয়া রোধগুলো যথাক্রমে পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। ধরি বর্তনীর তুল্য রোধ আর, এখানে সমস্ত তুল্য রোধকে আমরা আর ধরেছি। তাহলে এখানে যদি আমরা দেখি যে 1/r সমান 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, অর্থাৎ 1, 2, 3 এগুলি সব সমান্তরাল সমবায়ে আছে, কারণ এখান থেকে দিয়ে ঘুরে আবার এরকম আসছে, তাই তো। তাহলে 1/r সমান 6, মানে লসাগু 6 প্লাস 3 প্লাস 2 অর্থাৎ 11/6, আর সমান হবে 6/11 ওহম। বর্তনী তুল্য রোধ 6/11 ওহম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ডায়নামা বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? ডায়নামা তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে তড়িৎ চালক বলের অভিমুখ পাওয়া যায়। বৈদ্যুতিক মোটর তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে কাজ করে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে আবর্তনের অভিমুখ জানা যায়। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি হচ্ছে তোমার 4-8, তোমার রশ্মির আদান বেদন ক্ষমতা ও আয়নন ক্ষমতা তোমার করার ক্ষমতার তুলনা করো। 4-8 আমরা প্রশ্নটা দেখে আছি, আলফা ও গামা রশ্মির আদান বেদন ক্ষমতা আয়নিত করার ক্ষমতা তুলনা করো। তাহলে এখানে আলফা রশ্মি এবং গামা রশ্মি আধান, আলফা রশ্মি ধনাত্মক, গামা রশ্মি আধানবিহীন। বেদন ক্ষমতা কম, বেদন ক্ষমতা বেশি। আয়নিত করার ক্ষমতা বেশি, আয়নিত করার ক্ষমতা কম। এরপরে চলে যাবো আমরা 4-9, কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝো? সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়ামকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বলে। আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম হচ্ছে সিজিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, লিথিয়াম। এভাবে তোমরা, অর্থাৎ লিথিয়ামের সবচেয়ে
বেশি। তোমরা পর্যায় সারণী চারটা দেখলেই বুঝতে পারবে লিথিয়াম সোডিয়াম পরপর যেগুলি সেগুলি এরকম আসবে। এরপরের প্রশ্ন ABC, হ্যাঁ 4-9 অথবা প্রশ্ন। তাহলে ABC মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে N-2 NaN N+1, হ্যাঁ বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ ও সি পর্যায়ে সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? এ ও সি যুক্ত হয় যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। এ মৌলের পরমাণুটি অবস্থিত 16 নং শ্রেণী অথবা 6 শ্রেণীতে। বি মৌলের পরমাণুটি অবস্থিত 1 নং শ্রেণীতে অথবা তোমার এভাবে বিজারণ ক্ষমতা বেশি সি এর এবং সংকেত C2A। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? 4-10 তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা? তড়িৎ লেপনের উদ্দেশ্য সৌন্দর্য বৃদ্ধি করা, মরচে পড়া থেকে রক্ষা করা এবং ক্ষয় রোধ করা। সোনা বলে দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়ামের আয়রোসায়ানাইড। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর নাম ও বিক্রিয়া সমেত রাসায়নিক সমীকরণ লেখো। তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এবং রাসায়নিক বিক্রিয়া যদি বলি A2NH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ H2NO অ্যামোনিয়াম সায়ানেট এবং জল। এরপরের প্রশ্ন তোমার 4-12 নম্বর শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো এবং ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 360 ডিগ্রি উষ্ণতার উত্তপ্ত অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা, Al2O3 এটাকে অ্যালুমিনা বলে, উপর দিয়ে ইথাইল অ্যালকোহল বাষ্প চালনা করলে ইথিলিন প্রস্তুত করা হয়। যেমন এটা কি হচ্ছে ইথাইল অ্যালকোহল অ্যালুমিনার উপস্থিতিতে 350 থেকে 360 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা গেছে ইথিলিন, ইথিলিন এটা হচ্ছে ইথিলিন প্রচুর এবং জল উৎপন্ন হয়। ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাবার জন্য, ব্যবহার করা হয় শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়। এরপরের অথবা মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলো কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতি মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করে। মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। যেমন প্রথম মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড, আবার মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরোফর্ম, তারপর ক্লোরোফর্মের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড, আর প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। এই ছিল তোমাদের সামগ্রিক যে 2024 সালের 4 নম্বরের 12টি 3 মার্কের প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। এই প্রশ্ন থেকে যেটা দেখেছো তোমাদের কিন্তু 3-3-6 মার্কের গাণিতিক সমস্যা কনফার্ম এই 12টি প্রশ্নের মধ্যে আসে। কাজে গাণিতিক যে প্রবলেম সেগুলিকেও তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। পরিশেষে সবার পরীক্ষা ভালো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।